জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্স পার্ট 1 এর ক্লাস আজকে কন্ডাক্ট করব এবং আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় লেকচার। আমরা আজকে ডিসকাস করব প্লেটোর শিক্ষা ব্যবস্থা। তো গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা যে দ্বিতীয় ক্লাসটা নিতে যাচ্ছি, আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে। তো আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমার ক্লাসটা নিব এবং তোমাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, আমার যে কোনো কন্টেন্ট, যে কোনো বিষয়ে তোমরা দয়া করে আমাকে ইমেল করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের ইমেলের উত্তর দেওয়ার জন্য। তো আমি আমার ক্লাসটা শুরু করছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে। ওয়েলকাম টু দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন ক্লাস। আমাদের আজকের বিষয়, যেটা আমি আগে বলেছি, রাষ্ট্রবিজ্ঞান। আমরা মাস্টার্স পার্ট 1 এর ক্লাস করব, যার কোর্স কোড হচ্ছে 411901 এবং এর বিষয়টা হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। আজকে আমাদের দ্বিতীয় লেকচার। আমরা যেটা আজকে ডিসকাস করবো সেটা হচ্ছে প্লেটোস থিওরি অফ এডুকেশন। আমি ডক্টর মোহাম্মদ আশিরুল হক, অ্যাসোসিয়েট প্রফেসর, এমসি কলেজ সিলেট। আমরা যাচ্ছি। ওয়েলকাম টু প্লেটোস থিওরি অফ এডুকেশন, প্লেটোর শিক্ষা ব্যবস্থা। যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে প্লেটোর যে সমগ্র দর্শন, তার মূল লক্ষ্য ছিল একটা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এবং এই আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে যেটা সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে একটা শিক্ষা ব্যবস্থা, একটা রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যার মাধ্যমে প্লেটো রাষ্ট্রের পরবর্তী শাসক শ্রেণী বের হয়ে আসবে, যার মাধ্যমে অভিভাবক শ্রেণীর শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে। এবং তিনি প্লেটো তার শিক্ষা ব্যবস্থাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছিলেন, যেটা আজকে আমরা উপলব্ধি করি যে শিক্ষা ছাড়া কোনো জাতির পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব না। সেটা প্লেটো আজ থেকে 2500 বছর আগেই এই জিনিসটা উপলব্ধি করেছে। তো সেই দিক থেকে প্লেটোর যে প্রতিভা এবং প্লেটোর যে কৃতিত্ব, সেটা অনন্য সাধারণ। তো আমরা যাচ্ছি প্রথমে আমরা দেখব প্লেটোর শিক্ষা ব্যবস্থার কিছু যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলা। তো এখানে আমরা একটু একটু স্মরণ করে নিচ্ছি যে গ্রেট ফ্রেঞ্চ ফিলোসোফার রুশো, তিনি প্লেটোর শিক্ষা ব্যবস্থা যে গুরুত্ব দিয়েছিলেন তার রিপাবলিক বইতে, সেটাকে তিনি এভাবে বলেছেন যে দ্য ফাইনেস্ট ট্রিটিজ অন এডুকেশন এভার রিটেন। শিক্ষা ব্যবস্থার উপর লিখিত একটা অত্যুৎকৃষ্ট একটা গ্রন্থ, সেটা হচ্ছে কি দ্য রিপাবলিক। অথচ আমরা জানি যে রিপাবলিক শুধুমাত্র শিক্ষা বিষয়ক কোনো গ্রন্থ ছিল না। এখানে রাষ্ট্র সম্পর্কিত অসংখ্য বিষয় আলোচনা করা হয়েছে, কিন্তু শিক্ষাটার উপর তিনি এত বেশি গুরুত্ব দিয়েছেন যে এটা রুশো এই কথাটা বলতে বাধ্য হয়েছে। আমরা দেখি এখন প্লেটো শিক্ষা ব্যবস্থার কি কি বৈশিষ্ট্য ছিল। প্রথমত যেটা আমরা দেখি যে এই শিক্ষা ব্যবস্থা, ইট হ্যাজ বোথ ইন্ডিভিজুয়াল এন্ড সোশ্যাল অ্যাসপেক্ট। দ্যাট মিনস এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে একজন ব্যক্তি তার জীবনের চরম উৎকর্ষতায় উপনীত হতে পারবে, এটা হচ্ছে তার ইন্ডিভিজুয়াল অ্যাসপেক্ট শিক্ষা ব্যবস্থা। অন্যদিকে হচ্ছে সামাজিক অ্যাসপেক্ট। সেটা কি? সেটা হচ্ছে যে সে ব্যক্তি তার চরম উৎকর্ষতা সাধনের সাথে সাথে রাষ্ট্রীয় প্রয়োজনে, সমাজের প্রয়োজনে সে তার প্রতিভা সাক্ষ্য রাখতে পারবে, সে তার অবদান যুক্ত করতে পারবে। এবং এই প্রত্যেক ব্যক্তির ইন্ডিভিজুয়াল যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার মাধ্যমে গড়ে উঠবে একটা আদর্শ সমাজ, একটা আদর্শ রাষ্ট্র। সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি তার শিক্ষা ব্যবস্থা একটা ব্যক্তিগত দিক ছিল, আরেকটা ছিল সামাজিক দিক। তারপরে যেটা দেখতে পাচ্ছি, দেয়ার ইজ নো বার অফ সেক্স এন্ড সোশ্যাল স্ট্যাটাস। এই প্লেটোর শিক্ষা ব্যবস্থাটা ছিল উন্মুক্ত। এখানে নারী পুরুষের জন্য কোনো অভিন্ন শিক্ষা ছিল না। নারী পুরুষের তিনি একটা একীভূত শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন, যেটা আধুনিক যুগে আমরা দেখি যে নারী পুরুষ শিক্ষাটা এক। কিন্তু তোমরা যদি একটু খেয়াল করো, আজ থেকে 100 বা 150 বছর আগেও যদি আমরা ফিরে যাই পৃথিবীতে, তখন নারী শিক্ষাটা একদমই দুষ্প্রাপ্য ছিলই না। আমাদের এই ভারত উপমহাদেশে যদি আমরা দেখি, 1890 এর দিকে নারী শিক্ষা শুরু হয়। ব্রিটিশ পিরিয়ডে, তাও কলকাতা কেন্দ্রে খুব অল্প কিছু মেয়েকে নিয়ে এটা শুরু হয়েছিল। বাকি পুরো ভারতের ক্ষেত্রে এটা ছিল একটা কি বলবো অস্বাভাবিক একটা বিষয়, যে মেয়েরাও স্কুলে কলেজে যাবে, মেয়েরাও ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, সেটা তখন অভাবনীয় ছিল। তো তাহলে যেটা আমরা 150 বছর আগে দেখি ভারতের বিষয়টা, এবং পৃথিবীর অন্যান্য জায়গার দিকে যদি আমি তাকাই, ইউরোপ বা অন্যান্য জায়গায়, সেখানেও মোটামুটি কম বেশি এরকমই ছিল। কিন্তু 2500 বছর আগে প্লেটো বলে গিয়েছিলেন যে শিক্ষাটা সবার জন্য, সেটা নারী হোক কি সেটা পুরুষ হোক, এবং
শিক্ষার বিষয়বস্তু দুইজনের জন্য একই থাকে। তার মানে দেয়ার ইজ নো বার অফ সেক্স, এবং একই সঙ্গে সোশ্যাল স্ট্যাটাস, দ্যাট মিনস ধনী বা গরিব বা সমাজের উচ্চ স্তর বা নিচু স্তর, এই ক্ষেত্রে এটার কোনো বিভেদ থাকবে না। তবে এখানে বলে রাখা ভালো যে প্লেটো কিন্তু তার উৎপাদক শ্রেণীকে এখান থেকে বঞ্চিত করেছে, শিক্ষাটা উৎপাদক শ্রেণীর জন্য ছিল না, যেটা আমি একটু পরেই বলবো। তারপরে দ্য সিস্টেম ইজ অনলি ফর গার্ডিয়ান ক্লাস, প্লেটোর এই শিক্ষা ব্যবস্থাটা ছিল শুধুমাত্র অভিভাবক শ্রেণীর জন্য নির্দিষ্ট। তাহলে অভিভাবক শ্রেণী কারা? আমরা প্লেটোর জাস্টিস তত্ত্বে দেখেছি যে প্লেটো তার রাষ্ট্রের সমাজের মানুষদেরকে 3 ভাগে ভাগ করেছেন অ্যাকর্ডিং টু হিউম্যান বডি, অর্থাৎ যার মেধা বেশি, প্রজ্ঞা বেশি, তিনি হচ্ছেন শাসক, শাসক শ্রেণীর অন্তর্ভুক্ত, এবং যার শক্তি বেশি তিনি হচ্ছেন সৈনিক, আর যার এই দুটা কম কিন্তু কামনা বাসনা বেশি তিনি হচ্ছেন উৎপাদক। তাহলে 3টা শ্রেণীতে বিভক্ত প্লেটো রাষ্ট্রের মানুষ, এবং এই যে প্রথম 2টা শ্রেণী, দ্যাট মিনস রুলিং ক্লাস অ্যান্ড সোলজার ক্লাস, শাসক শ্রেণী এবং সৈনিক শ্রেণী, আমি ছবিতে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই 2টা ক্লাস, শাসক এবং সৈনিক, এই 2টা ক্লাসের যোগফলই হচ্ছে গার্ডিয়ান ক্লাস। আশা করি তোমরা আর কনফিউজড হবে না, হু আর গার্ডিয়ান ক্লাস। তাহলে এই শিক্ষা ব্যবস্থাটা ছিল শুধুমাত্র এই 2টা শ্রেণীর জন্য, উৎপাদক শ্রেণী এখান থেকে সম্পূর্ণই বঞ্চিত ছিল। এরপরে যেটা দেখতে পাচ্ছি, দ্য গার্ডিয়ান ক্লাস অ্যান্ড রুলার্স উইল বি প্রডিউসড বাই দি সিস্টেম। তার মানে এই যে গার্ডিয়ান ক্লাস, সৈনিক এবং শাসক শ্রেণী, তারা বের হয়ে আসবে কোত্থেকে? এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে। শিক্ষা ব্যবস্থা ছাড়া ডিফাইন করার কোনো সুযোগ নেই, ডিস্টিংগুইশ করার কোনো সুযোগ নেই কারা সৈনিক এবং কারা শাসক, সেটা শিক্ষার মধ্যে দিয়ে বের হয়ে আসবে। এটা হচ্ছে তার শিক্ষা ব্যবস্থার চতুর্থ বৈশিষ্ট্য। এরপরে যেটা দেখি, দ্য সিস্টেম ইজ ফর রিয়েলাইজেশন দ্য আইডিয়াল স্টেট। আদর্শ রাষ্ট্রকে উপলব্ধি করার অন্যতম হাতিয়ার হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা বাদ দিই তাহলে আদর্শ রাষ্ট্র ব্যবস্থার আসলে একটা অর্থহীন হয়ে যায়, কারণ এটা হচ্ছে তার মেইন পিলার বা মেইন বেস প্লেটোর আদর্শ রাষ্ট্র। এখন আমরা যাব প্লেটোর যে শিক্ষা ব্যবস্থা দিয়েছিলেন তার স্ট্রাকচার এবং কালিকুরাম কি ছিল সেই বিষয়টা মনে রাখতে হবে। প্লেটো শুধু শিক্ষার কথা বলেই থেমে থাকেননি, তিনি একটা ডিটেইলস প্ল্যান দিয়েছেন। ইভেন কোন শ্রেণীতে কোন বয়সে কি কি শেখানো হবে সেই জিনিসটাও প্লেটো তার আদর্শ রাষ্ট্র ব্যবস্থার রূপরেখাতে, শিক্ষা ব্যবস্থায় তিনি সেটা বলে গেছেন। তো আমরা সেটা একটু দেখি। প্লেটোর শিক্ষা ব্যবস্থার যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে এরকম, সেটা প্রথমত দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে এলিমেন্টারি স্টেজ আর একটা হচ্ছে হায়ার স্টেজ, যেই স্লাইডটা পরে আসবে। প্রথমত এলিমেন্টারি স্টেজ, এইটা আবার 3টা ফেজে 3টা অধ্যায় বিভক্ত ছিল, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এন্ড থার্ড ফেজ। এবং ফার্স্ট ফেজের ডিউরেশনটা হচ্ছে সময়সীমা হচ্ছে চাইল্ডহুড টু 6 ইয়ার্স, শৈশব থেকে 6 বছর, এবং এরপরেরটা হচ্ছে 7 থেকে 18 বছর দ্বিতীয় স্টেজটা, এবং থার্ড স্টেজ যেটা সেটা হচ্ছে 19 থেকে 20 বছর। তো এইখানে তোমাদের হয়তো কারো একটু কনফিউশন তৈরি হতে পারে যে তোমরা হয়তো কোনো কোনো বইতে পেতে পারো যে এটা একটা মধ্যবর্তী স্তর এবং এটা এলিমেন্টারি স্তরের অন্তর্ভুক্ত না। আবার কোন কোন বইয়ে এই যেমন ইভেনস্টাইন বা সেবাইনের যে বইটাতে, বিখ্যাত যে বইটা, সেখানে তারা কিন্তু এটাকে এলিমেন্টারি স্টেজের অন্তর্ভুক্ত করেছেন। তো আমরা এটা এলিমেন্টারি স্টেজের অন্তর্ভুক্ত হিসেবে আলোচনা করব, থার্ড স্টেজটা, এলিমেন্টারি স্টেজের থার্ড ফেজটা। ওয়েল, এখন প্রথমত চাইল্ডহুড টু 6 ইয়ার্স। তো চাইল্ডহুড আমরা কাকে বলবো? শৈশব। শৈশব শুরু হয় সাধারণত আমরা দেখি 3 বা 4 বছর বয়সে একটা বাচ্চা শৈশব বলি আমরা, কারণ সেই সময় সে নির্দেশনা বুঝতে শিখে এবং সেই অনুযায়ী কাজ করতে শিখে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে আছে বাংলাদেশে, সেখানে আমরা দেখি যে একদম 3 বা 4 বছর বাচ্চাদেরকে প্লে স্কুলে দিয়ে দেওয়া হয়। তো এটা হচ্ছে আমরা ধরতে পারি সেই সময় থেকেই চাইল্ডহুড টাইম, এবং সেটা থেকে 6 বছর। তার মানে বাচ্চার একটা মানসিক গঠন তৈরি হওয়ার যে মূল স্টেজ সেটা হচ্ছে চাইল্ডহুড টু 6 ইয়ার, ফার্স্ট স্টেজ। এই সময় কি পড়ানো হবে? প্লেটো বলছেন এই সময় পড়ানো হবে 3টা বিষয়। একটা হচ্ছে রিলিজিয়াস ট্রুথ, ধর্মীয় সত্য, 2 হচ্ছে মোরালিটি, 3 হচ্ছে গুড বিহেভিয়ার। দেখো প্লেটো কত ওয়াইজ ছিলেন, তিনি খুব কত নিখুঁতভাবে উপলব্ধি করতে পেরেছিলেন যে বাচ্চা শৈশবে একটা বাচ্চাকে আমি যেভাবে শিখাতে চাইবো, তার আচরণ যেভাবে প্রভাব আনতে চাইবো সেটা কিন্তু ওই সময় করতে হবে। এরপরে হলে কিন্তু এটা খুবই ডিফিকাল্ট আচরণগত পরিবর্তন আনা বা কোনো কিছু ভিতরে গ্রথিত করে দেয়া কোনো ধ্যান ধারণা বা বিশ্বাস। ধর্মীয় বিশ্বাসটা হচ্ছে এরকম, সেটা যদি শৈশব থেকে
একটা বাচ্চাকে শেখানো না হয়, তাহলে বড় হয়ে তার জন্য একটু আসলেই ডিফিকাল্ট যে কোনো একটা নির্দিষ্ট বিশ্বাসে সে থাকা। তো এইটা প্লেটো বলেছেন যে বাচ্চাদেরকে শৈশবেই তাদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। দ্বিতীয় হচ্ছে মোরালিটি। এটা কি? মোরালিটি একটা খুবই কনফিউজিং ওয়ার্ড। এটা খুব ব্যাখ্যা করাটা একটু খুব জটিল। কারণ কি? নৈতিকতা বলতে আমরা একেকজন একেকটা জিনিস বুঝি। কোথাও আজকে একজনের কাছে যেটা নৈতিক, অন্যজনের কাছে সেটা অনৈতিক হতে পারে। কিংবা ১০০ বছর আগে যেটা আ নৈতিক ছিল, আজকে সেটা অনৈতিক হতে পারে। কিংবা এর উল্টোও হতে পারে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। দেখো, আ আমরা বলি যে আ মদ খাওয়া বাংলাদেশের আইনে নিষিদ্ধ এবং সেটা খারাপ। এটা আমাদের সবার কাছেই সেটা অ্যাকসেপ্টেবল যে মদ খাওয়াটা খারাপ। কিন্তু তুমি একই সঙ্গে চিন্তা করো, এই ঘটনাটা যদি আমেরিকাতে বসে হয়, আমেরিকায় যদি কাউকে জিজ্ঞেস করা হয় মদ খাওয়া ভালো না খারাপ? সে অবশ্যই বলবে যে না, এটা খারাপ কিছু না। এটা মানুষের জন্য দরকার। এটা হেলথি। যদি এটা পরিমিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সময় ভেদে, দেশ ভেদে নৈতিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে, পাল্টে যাচ্ছে। এরকম অসংখ্য উদাহরণ দেয়া যায়, আমরা দিতে পারি। যেখানে আমরা দেখাতে পারি যে নৈতিকতা দেশ ভেদে, মানুষ ভেদে পাল্টে যায়। তো তাহলে নৈতিকতাটা কি? আমরা সাধারণভাবে বলতে পারি যে ভালো মন্দের যে বোধ, একজন যুক্তিবাদী মানুষ ভালো মন্দের তার ভিতরে যে বোধটা আছে সেটাই হচ্ছে তার মোরালিটি। এবং এই ক্ষেত্রে কিছু সার্বজনীন বোধ তৈরি হয়ে গেছে আমাদের ভিতরে। সত্যি কথা বলা, তার একটা এক্সাম্পল নৈতিকতার, যে এটা একটা আ নৈতিকতার একটা ভালো দিক। এখানে পৃথিবীতে কোথাও তুমি পাবে না যে কোথাও কোনো সমাজে, কোনো রাষ্ট্রে, কোনো ধর্মে বলা আছে মিথ্যা কথা বলা ভালো বা এটা নৈতিক। তাহলে কিছু ইউনিভার্সাল জিনিস আমরা পাই, ট্রুথ আমরা পাই, যেটা সব যুগে সব সমাজে অ্যাকসেপ্টেবল, যেটা নৈতিক। তো ওয়েল, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি যদি সংক্ষেপে বলি যে ভালো মন্দের যে বোধ সেটাই হচ্ছে নৈতিকতা এবং ইউনিভার্সাল যে বোধটা। থার্ড হচ্ছে গুড বিহেভিয়ার, ভালো আচরণ। আ ভালো আচরণ আমরা অনেক কিছুই বলতে পারি। ফরসে আমরা আ রাস্তাঘাটে আমরা আ সভ্য মানুষের মতো চলবো, থুতু ফেলবো না, ময়লা ফেলবো না। কিংবা বড় গুরুজনদেরকে দেখলে আমরা সম্মান দিব, সালাম দিব। আ ইত্যাদি যে বিষয়গুলা সেগুলাই আমরা বলতে পারি যে ভালো আচরণ। একই সঙ্গে বলি এটাও কিন্তু দেশভেদে ভ্যারি করে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। যেমন আমরা অভ্যস্ত, আমাদের গুরুজন বা টিচার যদি আমাদের সামনে আসে, আমরা যদি বসে থাকি আমরা দাঁড়িয়ে যাই। তাই তো? এটাই আমাদের প্র্যাকটিস, আমাদের বাংলাদেশের সমাজের প্র্যাকটিস। কিন্তু ইউরোপে আমি দেখেছি যে ওইখানে এইটা খুবই কমন প্র্যাকটিস না। টিচার আসলেও ছাত্ররা কিন্তু চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যায় না। কারণ তাদের কাছে এইটা সম্মান প্রদর্শনের কোনো ওয়ে না। তাহলে এই যে বিহেভিয়ারটা, কিন্তু কিন্তু মনে রাখতে হবে কিছু যে জেস্চার, কিছু আচরণ এটা সব যুগেই সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন তুমি রাস্তাঘাট নোংরা করবে না, ক্লাসরুম নোংরা করবে না। আ আ তারপরে তুমি কি বলবো? এমন কোন কথা, এমন কোন আচরণ প্রকাশ্যে করবে না যেটা অন্যকে হার্ট করে। তাহলে এই যে বিষয়গুলো আমরা বলছি, এগুলাই হচ্ছে গুড বিহেভিয়ার। এখন বাচ্চাদেরকে আমাকে যদি এটা শিখাতে হয়, তাকে আমাকে ছোট থেকেই শিখাতে হবে। না হলে তার জন্য এটা খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। তোমাদের হয়তো অনেকেই হয়তো ইতিমধ্যে দেশের বাইরে গেছো, বিদেশে গেছো এবং অনেকে হয়তো ইনশাআল্লাহ ভবিষ্যতে যাবে। তো তোমরা দেখবে যে আমাদের বাংলাদেশের সঙ্গে ইউরোপিয়ান কান্ট্রি গুলার একটা বড় ডিফারেন্স হচ্ছে এখানে যে ওই রাস্তাগুলো অনেক ক্লিন থাকে। ইভেন এশিয়ান অনেক কান্ট্রিরও তাই। রাস্তাঘাট অনেক ক্লিন। কারণ কি? তারা ছোট থেকে এটা শিখে আসে যে এইটা খুবই একটা ব্যাড হ্যাবিট, রাস্তাঘাটের কিছু নোংরা ফেলা। যেমন সিঙ্গাপুরে যদি তুমি এই কাজটা করো, তোমাকে একটা বড় ধরনের ফাইন দিতে হবে। রাস্তায় তুমি যেটা কাগজে ছুঁড়ে ফেলো। তো কিন্তু আমাদের কাছে এটা বড় অন্যায় না। কারণ কি? আমরা ছোট থেকেই দেখে অভ্যস্ত যে আমাদের গুরুজনরা, আমাদের সিনিয়ররা তারা কি করছে? তারা একটা ছোট কাগজ কোথাও থেকে পাচ্ছে, লিখে রাস্তায় ফেলে দিচ্ছে। তুমি ক্লাসরুমের দিকে তাকিয়ে দেখো কত ছোট, ছোট কাগজ বা অন্যান্য যে টুকরা পড়ে থাকে। কারণ আমাদের চোখে এটা পড়েই না যে এটা নোংরা, এটা ময়লা। মানে আমরা এইভাবে অভ্যস্ত। তাহলে এটা কারণটা কি? ছোট থেকে যেটা আমরা শিখে আসতেছি সেটাই আমাদের পরবর্তী জীবনে আমাদেরকে সেটা প্রভাব ফেলছে। তো আমি এই অংশটুকু গুড বিহেভিয়ার শেষ করব ছোট্ট একটা ইন্টারেস্টিং কথা বলে। আমাদের ইউজুয়াল আমাদের স্বভাব হচ্ছে আমরা বাচ্চাদেরকে যখন সবসময় খুব ভালো, ভালো উপদেশ দিই। কিন্তু মনে রাখতে হবে শুধু উপদেশ দিলেই বাচ্চারা শিখে না। একই সঙ্গে তোমাকে বাচ্চাদেরকে প্র্যাকটিসও দেখাতে হবে। ফরসে তুমি হয়তো শীতকাল, ঠান্ডা, একটু বৃষ্টি হতে পারে। তুমি বাচ্চাকে হয়তো তোমার অনুরোধ করছে তোমার ছোট ভাই বা তোমার বাচ্চা যে, আমাকে একটু আইসক্রিম দাও। তুমি বলছো না আইসক্রিম খাবে না, আইসক্রিম খেলে গলা ঠান্ডা লাগবে। ঠিক আছে? কিন্তু কিছুক্ষণ পরেই সে দেখলো যে তুমি হয়তো ফ্রিজ থেকে একটা আইসক্রিম বের করে খাচ্ছ। তাহলে তার কাছে সে হয়তো কিছুই বলছে না। কিন্তু তার কাছে মেসেজটা কি যাচ্ছে? যে আমাকে যেটা বলেছে এই কথাটা ঠিক না। এই কথাটা আ আমাকে ভুলানোর জন্য হয়তো বলা হয়েছে।
কাজেই তুমি তাকে যেটা বলছো কিন্তু তুমি নিজেই পরক্ষণে সেটা করছো, তার মানে তার সামনে কিন্তু তুমি একটা গুড এক্সাম্পল তৈরি করছো না, এটা গুড বিহেভিয়ার মধ্যে পড়ে না। আশা করি তোমরা বুঝতে পারছো আমার কথাগুলো। আমরা যাবো এর পরেরটা, সেটা দ্যাট ইজ এলিমেন্টারি স্টেজ। সেকেন্ড এলিমেন্টারি স্টেজের সেকেন্ড স্টেজটা 7 থেকে 18 বছর। এটা একটা মূল ধাপ। আমরা আমাদের সঙ্গে যদি কম্পেয়ার করি বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে, তাহলে আমরা বলতে পারি ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত যে সময়টুকু, সেটাকে আমরা বলবো 7 থেকে 18 ইয়ার্স বা সেকেন্ড স্টেজ। তো এইখানে প্লেটো তিনটা বিষয় নিয়ে আসছেন শিক্ষার্থীদের পড়াশোনা করার জন্য। প্রথমত জিমন্যাস্টিক্স। জিমন্যাস্টিক্স বলতে তোমাদের কাছে কি মনে হতে পারে? হয়তো কেউ বলতে পারে খেলাধুলা বা শারীরিক ব্যায়াম। আসলে জিমন্যাস্টিক্স মানে হচ্ছে শারীরিক কষ্ট। হ্যাঁ, যেটা আমরা দেখি অলিম্পিকে বিভিন্ন ইভেন্টস এর নাম থাকে জিমন্যাস্টিক্স এর অন্তর্ভুক্ত। এক্ষেত্রে প্লেটো কিন্তু সেটা মিন করেন নাই। তিনি জিমন্যাস্টিক্স বলতে মিন করেছেন দুইটা বিষয়। একটা হচ্ছে মেডিসিনস, আরেকটা হচ্ছে ডায়েটেটিক্স। সে দুটো কি আমি ব্যাখ্যা করছি একটু। মেডিসিনস মানে হচ্ছে ওষুধ শাস্ত্রীয় জ্ঞান, সেটাকে বলা হচ্ছে মেডিসিনস। প্লেটো এটা তার শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্ত করেছিলেন 7 থেকে 18 বছরে। কেন? তিনি খুব ওয়াইজলি, খুব ক্লেভারলি এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছিলেন যে রাষ্ট্রের নাগরিকরা যদি সুস্থ না হয়, তারা যদি শরীর বিদ্যা সম্পর্কে ভালো না জানে, তাহলে তারা অসুস্থ হবে খুব দ্রুত। আর অসুস্থ ইল হেলথ নাগরিকদেরকে নিয়ে একটা রাষ্ট্র কখনোই ভালো সামনে এগিয়ে যেতে পারে না এবং তাদের কাছ থেকে ভালো সেবাও আশা করতে পারে। তো মেডিসিনসটা কি আমি আরেকটু ব্যাখ্যা করবো এখানে। তোমরা দেখবে যে আমরা প্রতিনিয়তই কোনো না কোনো অসুখে আক্রান্ত হই। আমাদের বাংলাদেশের ওয়েদারের কারণে হতে পারে, আমাদের বিহেভিয়ারের কারণে হতে পারে, বা আমাদের অজ্ঞতার কারণে হতে পারে। যেমন তোমরা যদি কখনো আমাদের বাংলাদেশের কোনো হাসপাতালে যাও, সরকারি বা বেসরকারি, দেখবে অসংখ্য রোগী বিভিন্ন রোগে আক্রান্ত। এবং এটার মূল একটা কারণ হচ্ছে আমরা ঠিক জানি না যে কি আচরণ করলে বা কি ধরনের জীবনযাপন করলে কি রোগে আক্রান্ত হতে পারি এবং তার চিকিৎসাটাই বা কি। তো ফলে খুব দ্রুতই আমরা আক্রান্ত হই। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করবো এই অংশটুকু। আমরা জীবনে সবাই কখনো না কখনো জ্বরে আক্রান্ত হয়েছি। এখন প্রশ্ন হচ্ছে জ্বর কি কোনো অসুখ? তোমরা কি মনে করো? তোমরা একটু চিন্তা করে দেখো তো, জ্বর কি আসলেই কোনো অসুখ কিনা? আসলে জ্বর কিন্তু কোনো অসুখ না। তারপরে আমরা আমরা একটা ওষুধ খাই, নাপা বা এই জাতীয় কোনো ওষুধ খাই আমরা। কেন খাই? আসলে জ্বরটা কি? তোমার শরীরে যখনই কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে, অনুপ্রবেশ করে, যেভাবেই হোক সেটা, বাতাসে হোক বা পানি বাহিত যেভাবেই হোক, তখনই তোমার শরীরের যে রক্তের যে ৩টা যে অংশ আছে, ৩টা পার্ট আছে, তারা একটা পার্ট তার সঙ্গে যুদ্ধ শুরু করে এই নতুন ভাইরাসটার বিরুদ্ধে, তাকে মেরে ফেলার জন্য। এবং এইটা করতে গেলে তোমার ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়, কারণ হার্ট তখন বেশি রক্ত পাম্প করা শুরু করে, কারণ তখন রক্তের শক্তি বেশি দরকার হয় ওই ভাইরাসটা বা ব্যাকটেরিয়াকে মেরে ফেলার জন্য। তো এই হার্ট যখন বেশি পাম্প করা শুরু করে, তখন কি হয়, তোমার টেম্পারেচারটা বেড়ে যায়, শরীরের টেম্পারেচারটা অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে? তার মানে তোমাকে মনে রাখতে হবে তাহলে জ্বরটা অসুখ না, এটা কোনো অসুখের উপসর্গ। তোমার শরীরে অন্য কোনো অসুখ আসছে, সেটা জন্যই তোমার এই জ্বরটা। তো এটা ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্টটা হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে যে জ্বর কিন্তু খুব বেশি বাড়তে দেওয়া যাবে না। কারণ জ্বর যদি বেশি বেড়ে যায়, তাহলে তোমার ব্রেইন বা মাথা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তোমার স্ট্রোক হতে পারে এবং এটা বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে পারে। দেন তোমাকে জ্বরের শরীরের তাপমাত্রাটা কমিয়ে রাখতে হবে। এটা বরফ বা অন্য যে কোনো ভাবে হোক। তার মানে আমি এটা দিয়ে একটু বোঝাতে চাচ্ছি তোমাদেরকে, খুব সিম্পল একটা বিষয়, যে আমরা এরকম প্রতিনিয়তই টাইফয়েড থেকে, ম্যালেরিয়া থেকে অসংখ্য অসুখে আমরা আক্রান্ত হই। তা আমাদের সোসাইটির একটা বড় অংশের মানুষই আমরা জানি না যে কেন, কি রোগে আমরা আক্রান্ত হচ্ছে এবং এর প্রতিষেধকটাই কি। তো প্লেটো এটা উপলব্ধি করেই তার 7 থেকে 18 বছর যে কালীন সময়সীমাটা, সেই সময়সীমাতেই তিনি তার এই অংশটুকু মেডিসিনস তার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করেছেন। এরপরে সেটা হচ্ছে ডায়েটেটিক্স। ডায়েটেটিক্স মানে হচ্ছে, তোমরা নিশ্চয়ই ডায়েট কথাটা শুনেছো। ডায়েটিক্স মানে সুষম খাদ্য অভ্যাস শাস্ত্রীয় যে বিদ্যা, দ্যাট ইজ ডায়েটেটিক্স। এটা হচ্ছে প্রতিটা মানুষেরই বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য একটা নির্দিষ্ট পরিমাণের খাবারের দরকার হয়, নির্দিষ্ট ক্যালোরির খাবারের দরকার হয়, এবং যে খাবারে তোমার সব ধরনের খাদ্য গুণ, প্রোটিন, ভিটামিন ইত্যাদি সবকিছুই সুষম ভাবে থাকবে। তো সাধারণত যেটা হয়, একটা পূর্ণবয়স্ক মানুষের, এভারেজ মানুষের তোমার প্রতিদিন গড়ে 2200 কিলো ক্যালোরির খাবারের প্রয়োজন হয়। আর এইটা সাধারণ গড়ে একটা মেয়ের জন্য লাগে 1800 কিলো ক্যালোরি। এখন
এই খাবারটা যদি কেউ সুষম ভাবে নেয়, শুধু একটা অংশ দিয়ে না, দ্যাট মিনস শুধু প্রোটিন দিয়ে না বা কোনো ভিটামিন দিয়ে না, সবগুলো মিলিয়ে নেয়, সুষম ভাবে নেয়, তাহলে আমরা বলবো যে সে সুষম খাদ্যাভ্যাস অর্জন করছে এবং তার জীবনে প্র্যাকটিস করছে এবং সে সুস্থ দেহের অধিকারী হবে। তো দেখো তোমরা এখানে একটু খেয়াল করে, আমাদের পাঠ্যক্রমে কিন্তু এই জিনিসটা অত গুরুত্ব দিয়ে কোথাও নেই, আমাদের এই সময়টাতে নেই। তো না থাকার ফলে যেটা হয়েছে, আমি জানি না তোমরা ঠিক কতজন বলতে পারবে যে প্রতিদিন তুমি কত ক্যালোরি খাবার গ্রহণ করো। আমার ধারণা খুবই কম সংখ্যক তোমরাই বলতে পারবে যে কোন খাবারে কতটুকু ক্যালোরি আছে এবং তুমি প্রতিদিন কতটুকু ক্যালোরি নাও। তো আমার ব্যক্তিগত কৌতূহল থেকে আমি একবার একটু হিসাব করার চেষ্টা করেছিলাম যে এভারেজে আমাদের বাংলাদেশের একজন ছাত্রছাত্রী, মানে 18-20 বছরের একজন ছেলে মেয়ে, সে কতটুকু ক্যালোরি খাবার নেয়। তো আমি হিসাব করে পেয়েছিলাম যে আমরা যে খাদ্যাভ্যাস অভ্যস্ত, যে দুপুরে ভাত খাই, রাত্রে ভাত খাই, সকালে রুটি খাই এবং এই সঙ্গে মাছ মাংস, এই যেই পরিমাণ আমি এভারেজে বলছি, মোটামুটি ছেলেদের পরিমাণ হচ্ছে 800 থেকে 900 ক্যালোরি, আর মেয়েদের পরিমাণ হচ্ছে এটা আরো অনেক কম, মাত্র 600 থেকে 700। আমাদের ক্যালোরির হিসাব হচ্ছে এটা। তা আমরা যেটা করি সেটা হচ্ছে ক্ষুধা লাগলেই আমরা 1 প্লেট 2 প্লেট 3 প্লেট ভাত খেয়ে নিই, কিন্তু ভাতে কিন্তু অনেক কম ক্যালোরি থাকে, এটা বুঝতে হবে আমাদেরকে। তো এই যে বিষয়টা, এর ফলে আমরা খুব দ্রুতই শারীরিক সমস্যায় আক্রান্ত হই, খুব দ্রুতই আমাদের ফিজিক্যাল ফিটনেস নষ্ট হয়ে যায়। তো এই বিষয়টা প্লেটো চাননি, তিনি চেয়েছিলেন তার আদর্শ রাষ্ট্রের নাগরিকরা সবাই অত্যন্ত সুস্বাস্থ্যের অধিকারী হবে, যাতে দেশের জন্য তারা সর্বোচ্চ শ্রমটা দিতে পারে। তোমরা তাহলে আমার এই কথা থেকে আমি আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো যে প্লেটো কতটুকু ওয়াইজ ছিলেন, কত দূর দৃষ্টি সম্পন্ন ছিলেন, তিনি জিনিসটা উপলব্ধি করতে পেরেছিলেন। এরপরে প্রথম সাবজেক্ট হচ্ছে এটা জিমন্যাস্টিক্স, 7 থেকে 18 বছর বয়সে। এরপরে যেটা আমরা দেখবো মিউজিক। মিউজিক বলতে তোমরা হয়তো ভাবতে পারো যে প্লেটো বলেছেন যে তার শিক্ষার্থী সারাক্ষণই গান বাজনা নিয়ে থাকবেন, আসলে তা না। প্লেটো মিউজিক বলতে মিন করেছেন ঠিক জিমন্যাস্টিক্সের মতোই, দুইটা ডিফারেন্ট বিষয়। নাম্বার 1 হচ্ছে আর্ট। আর্ট মানে শিল্প। আমরা জানি অসংখ্য ধরনের শিল্প, নৃত্য শিল্প, চিত্রশিল্প, হ্যাঁ, এরকম যত সুকুমার বৃত্তি বিষয় আছে মানুষের জীবনে, সে দ্যাট অল আর ইনক্লুডেড ইন আর্ট। আর্টের মধ্যে সেগুলা পড়ে। দ্বিতীয়, এরপরে হচ্ছে লিটারেচার, সাহিত্য। এটাও প্লেটোর মিউজিকের মধ্যে পড়েছে। তো এখানে ইন্টারেস্টিং যে বিষয়টা প্লেটো সাহিত্যের ক্ষেত্রে করেছেন সেটা কি, সেটা হচ্ছে তিনি বলেছেন যে বাচ্চাদেরকে অবশ্যই সাহিত্য পড়াতে হবে, তবে সব ধরনের সাহিত্য পড়ানো যাবে না। তিনি সাহিত্যের উপর একটা বার দিয়ে দিয়েছেন। তিনি প্রধানত 2 ধরনের সাহিত্য নিষেধ করে দিয়েছেন বাচ্চাদের জন্য। সেটা কি, একটা হচ্ছে যেটা ভীতিমূলক, বাচ্চাদেরকে যেটা ভীত করে তোলে, সেই ধরনের সাহিত্য বাচ্চাদেরকে পড়ানো যাবে না। দ্যাট মিনস, খেয়াল করার কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথাটা, যে সেটা কি, যেই উপন্যাস, যে গল্প, যে সাহিত্যের মধ্যে ভীতিকর নৃশংস যুদ্ধের কোনো কাহিনী আছে, ভূতের কাহিনী আছে ইত্যাদি, সেই কাহিনীগুলোতে কি হবে, বাচ্চাদেরকে পড়ানো যাবে না। কারণ যদি সেটা পড়ে তারা ভীত হয়ে উঠবে। এই অর্থে আমরা জানি প্রত্যেকটা ধর্মেই বেহেশত এবং দোজখের কথা আছে, বিশেষ করে দোজখের কথা, যেখানে অনেক ভীতিকর শাস্তির বর্ণনা দেয়া আছে। তো তিনি বলছেন তাহলে এই বিষয়গুলো বাচ্চাদেরকে পড়ানো যাবে না, তাহলে তারা ভীত হয়ে উঠবে। এখানে আমি একটু ছোট একটা এক্সাম্পল নিয়ে এসে আমাদের এখানে, আমরা বাংলাদেশের মানুষরা, আমরা সবাই, আমি জানি, আমি একটু বিশ্বাস করি, ছোট সময় তোমরা সবাই তোমাদের বাবা মা দাদা দাদি বা এরকম কারো কাছ থেকে কোনো না কোনো ভূতের গল্প তোমরা শুনেছো, নিশ্চিতভাবেই শুনেছো, তাই না? তো অসংখ্য ভূতের নাম আমরা জানি, যে শাকচুন্নি, কন্ধকাটা, হ্যাঁ, অসংখ্য ভূত। এখন তুমি দেখো, অন্ধকার রাত্রে তোমাকে যদি কোথাও একা যেতে হয়, কোনো জঙ্গলের মধ্যে দিয়ে বা কোনো শ্মশানের মধ্যে দিয়ে বা এরকম জায়গায়, আমি নিশ্চিত বেশিরভাগেরই, অলমোস্ট অল প্রায়, যে তোমাদের গা ছমছম করবে, একটু ভয় পাবে। ইভেন তুমি যদি রাত্রে ভূতের গল্প শোনা শুরু করো, অন্ধকার রাত্রে খাটের উপরে বসে, কেউ যদি বলেও তোমার পা যদি খাটের উপর থেকে ঝুলানো থাকে নিচের দিকে, তুমি আস্তে করে পাটা উঠে নিবে খাটের উপরে। কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে আমাদের ভিতরে একটা ভয় ঢুকে আছে, আমি বিশ্বাস করি না করি ভূতকে, কিন্তু ওই ভীতিটা আমাদের মধ্যে কিন্তু রয়ে গেছে, কারণ আমরা ছোট সময় এটা শুনেছি। প্লেটো এটা চাননি যে তার রাষ্ট্রের নাগরিকরা এটা করুক। একটা সেকেন্ড থিং যেটা তিনি বাধা নিষেধ করেছেন সাহিত্যের ক্ষেত্রে, সেটা হচ্ছে বাচ্চাদেরকে কোনো বিয়োগান্তক কাহিনী পড়ানো যাবে না। দ্যাট ইজ, যেটাকে আমরা বলি ট্র্যাজেডি, যেটা মিলনান্তক না, বিয়োগান্তক। আরো সহজ ভাষায় বললে, যে সাহিত্যের শেষে প্রধান পাত্রপাত্রী, বা আমরা আরো সহজভাবে নায়ক নায়িকার মিলন হয় না, সেটা হচ্ছে ট্র্যাজেডি।
এবং বিশ্বের যতগুলা মহৎ সাহিত্য আমরা দেখি তার অধিকাংশই হচ্ছে ট্র্যাজেডি। তুমি শেক্সপিয়ারের দিকে তাকাও, ওথেলো থেকে শুরু করে ম্যাকবেথ, হ্যাঁ, কিংবা আমাদের বাংলাদেশের মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু, কিংবা শ্রীকান্তের তোমার দেবদাস, হ্যাঁ, এই যতগুলা তুমি আমি বলবো মহৎ সাহিত্য সবগুলা কিন্তু ট্র্যাজেডি, সবগুলাতেই নায়ক নায়িকার বা প্রধান পাত্র পাত্রীর শেষে মিলন হয়নি। তিনি প্লেটো বলছেন যে বাচ্চাদেরকে এই জিনিসটা করানো যাবে না, তাদেরকে ট্র্যাজেডি পড়ানো যাবে না। কারণ কি? কারণ তাদেরকে যদি ট্র্যাজেডি পড়ানো হয় তাহলে তারা নেতিবাচক মনোভাবের অধিকারী হয়ে উঠবে, মেন্টালিটি তাদের ভিতর গ্রো করবে, তারা সবকিছুকেই জীবনের নেতিবাচক দিকটাকে প্রাধান্য দিবে। ফরসে তোমাকে যদি আমি একটা গ্লাসের উদাহরণ দেই, যে একটা গ্লাসের অর্ধেক পানিতে ভর্তি আর অর্ধেক খালি, তোমরা কেউ হয়তো বলবে যে হ্যাঁ আমি ছবিটাতে কি দেখতে পাচ্ছি যে অর্ধেক গ্লাস ভর্তি, কেউ কেউ যদি বলে যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অর্ধেক গ্লাস খালি, এটাও কিন্তু সত্যি। এটা হচ্ছে নেগেটিভ দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, তো এরকম আমরা সবসময় অনেকেই এরকম বলি, কেউ কেউ, সরি সবাই না, কেউ কেউ বলি যে আমার জীবনে ভালো কিছু হচ্ছে না, সব খারাপ কিছু আমার সঙ্গেই হয়, রাস্তাতে আমি অ্যাক্সিডেন্ট হয়, আমি বাসাতে কোথাও কোনো সবার বকার শিকার হই। তো এই যে চিন্তাটা, এটা হচ্ছে নেগেটিভ মেন্টালিটি। প্লেটো সেটা চাননি যে তার কোনো আদর্শ রাষ্ট্রের নাগরিক তারা কি হবে, তারা নেগেটিভ মেন্টালিটির অধিকারী হবে। তো আশা করি বুঝতে পারছো আমার কথাগুলা, যে প্লেটো এর সংক্ষেপ হচ্ছে প্লেটো তার শিক্ষা ব্যবস্থার মধ্যে যে মিউজিক যে অংশটা নিয়ে এসেছিলেন সেখানে লিটারেচার তিনি দিয়েছেন ঠিকই, কিন্তু এক অনেক বড় অংশের একটা লিটারেচার তিনি বাদ দিয়েছেন, সাহিত্যকে পাঠ্যসূচি থেকে বাদ দিয়েছেন। সর্বশেষ এলিমেন্টারি স্টেজে সর্বশেষ ধাপটা থার্ড স্টেজ, 19 থেকে 20 বছর। এই সময়টা এটা হচ্ছে স্টেজ অফ এলিমেন্টারি ম্যাথমেটিক্স, সরি আমি একটু ভুল করছি, এখানে তিনটা বিষয় ছিল, তৃতীয় বিষয়টা আমি বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে এলিমেন্টারি ম্যাথমেটিক্স, প্রাথমিক গণিত। তো এই কথাটা এখানে বলা দরকার যে প্লেটো তার শিক্ষা ব্যবস্থায় গণিতের উপর অত্যধিক গুরুত্ব দিয়েছেন। তিনি এই গণিতকে প্রত্যেকটা স্টেজে বাধ্যতামূলক করে দিয়েছেন শিক্ষার্থীদের জন্য। এবং শুধু তাই না, তিনি তার যে শিক্ষা ছিল, যে একাডেমি ছিল, সেই একাডেমির প্রধান ফটকের উপর তিনি লিখে দিয়েছিলেন যে যারা গণিতকে ভালোবাসে না তারা যেন এইখান থেকে প্রবেশ না করে, দ্যাট মিনস তারা যেন একাডেমিতে প্রবেশ না করে। তাহলে বুঝতেই পারছো যে তিনি গণিতকে কত বেশি গুরুত্ব দিয়েছিলেন। আসলে গণিত হচ্ছে সমস্ত বিজ্ঞানের প্রধান বিজ্ঞান বা মাদার অফ অল সায়েন্স, এবং যার গণিতে যে দক্ষ তার জন্য জীবনের হিসাব নিকাশ মেলানো, তার জন্য দূরদৃষ্টি সম্পন্ন হওয়া খুব কঠিন কিছু না। এবং সাধারণত যারা গণিতে ভালো তারা দেখা গেছে যে অন্য অন্য ক্ষেত্রে অনেক সাফল্যের পরিচয় দেয়। এইটাই প্লেটো বলতে চেয়েছিলেন, বোঝাতে চেয়েছিলেন। এজন্যই তিনি গণিতকে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করেছেন। এরপরে আমরা যাচ্ছি থার্ড স্টেজে, 19 থেকে 20 বছর। এটা হচ্ছে মিলিটারি সায়েন্স, সামরিক শিক্ষার সময়। প্লেটো কি করেছেন এই সময়টায়? প্লেটো তার শিক্ষার্থীদের জন্য, সমস্ত শিক্ষার্থী তাদের জন্য 2 বছরের জন্য সামরিক শিক্ষাটা বাধ্যতামূলক করে দিয়েছে। অর্থাৎ এই 18 বছর শেষ হওয়ার পরে সব শিক্ষার্থী 2 বছরের জন্য সামরিক প্রশিক্ষণ নিবে, বিভিন্ন অস্ত্র চালনার প্রশিক্ষণ নিবে, কিভাবে যুদ্ধ করতে হয় সেই প্রশিক্ষণগুলো নিবে, যেন তারা প্রত্যেকেই এক একজন দক্ষ যোদ্ধা হয়ে ওঠে। এটার কারণ হচ্ছে সবাই অবশ্যই সৈনিক হবে না, কিন্তু রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক তারা কি হবে, যুদ্ধবিদ্যায় পারদর্শী হবে। তো যারা সৈনিক হবে তারা তো হবেই, বা যারা সৈনিক হবে না তারাও যে কোনো যুদ্ধের সময়, একটা দেশ তো আর সবসময় যুদ্ধ থাকে না, যখন যুদ্ধের সময় আসবে তখন সে দেশ রক্ষার জন্য রাষ্ট্রের প্রয়োজনে এগিয়ে আসবে। সেই ক্ষেত্রে সামরিক বাহিনীর আকারটা খুব বড় না করলেও হবে, এতে রাষ্ট্রের অনেক অর্থ সাশ্রয় হবে। তো এবং এবং যখনই যুদ্ধ প্রয়োজন হবে, সব নাগরিক যদি এগিয়ে আসে তখন ডেফিনেটলি প্রতিপক্ষ যত শক্তিশালী হোক তাদের থেকে বড় হয়ে যাবে তোমার দেশের সেনাবাহিনী, কারণ সবাই তখন যুদ্ধে চলে আসতে পারবে। তো এই যে অংশটুকু প্লেটো সবার জন্য বাধ্যতামূলক করেছিলেন। তো এরপরে এটা এখানেই শেষ হয়ে যাবে এলিমেন্টারি স্টেজটা। এরপরে যেটা হবে, প্লেটো যারা সামরিক বিদ্যায় ভালো করবে তারা চলে যাবে সামরিক বাহিনীতে, দ্যাট মিনস তারা হয়ে যাবে সৈনিক শ্রেণী। আর বাকিরা তারা চলে যাবে পরবর্তী স্টেজে। আমরা এখন যাব পরবর্তী স্টেজে, এলিমেন্টারি স্টেজে। এলিমেন্টারি শেষ করলে আমরা এখন যাব হায়ার স্টেজে। ঠিক আগের মতো স্টেজেস, হায়ার স্টেজ। এটাও ঠিক এলিমেন্টারি স্টেজের মধ্যে 3টা অংশে বিভক্ত ছিল। একটা হচ্ছে ফার্স্ট স্টেজ, একটা হচ্ছে সেকেন্ড, একটা হচ্ছে থার্ড। ডিউরেশনটা কেমন ছিল? ডিউরেশনটা হচ্ছে এরকম, ফার্স্ট স্টেজের 21 থেকে 30 বছর, অনেক লম্বা সময়। তারপর এটা হচ্ছে 31 থেকে 35, এবং সর্বশেষ হচ্ছে
36 থেকে 50, দ্য লংগেস্ট ইয়ার। এই 50 বছরই তার শিক্ষাটা শেষ হবে। তো আমি যাচ্ছি একটা একটা করে। ফার্স্ট স্টেজের শিক্ষা কারিকুলামটা কি ছিল আমরা দেখি। সাবজেক্ট অফ স্টাডি একটা ছিল লজিক, 2 মেটাফিজিক্স, 3 হচ্ছে হায়ার ম্যাথমেটিক্স। লজিক যুক্তিবিদ্যা, যেটা মানুষকে শেখায় যে কোনো ঘটনার কার্যকারণ কি হতে পারে সেটা না দেখেও। ফরসে আমরা যদি আকাশে কোথাও ধোঁয়া দেখি তাহলে খুব স্বাভাবিকভাবেই আমরা লজিক্যাল কনসিকুয়েন্স ধরতে পারি নিচে কোথাও আগুন আছে, তাই তো? এটা আমাদের যুক্তিবোধ সেটা আমাদেরকে বলে দিচ্ছে। এটাই হচ্ছে লজিক। এবং শাসকদেরকে, অভিভাবক শ্রেণীকে তারা খুব যুক্তিসম্পন্ন হতে হবে, কারণ না হলে তারা সুষ্ঠুভাবে শাসন করতে পারবে না। এই কারণে প্লেটো লজিক সাবজেক্টটাকে বাধ্যতামূলক করেছিলেন তার শিক্ষার্থীদের জন্য। দ্বিতীয়ত হচ্ছে মেটাফিজিক্স। এটা এই বিষয়টা কি করে, এটা সেটা বস্তুর বাস্তব প্রয়োগ শেখায় আমাদেরকে, বস্তুর বাস্তব প্রয়োগ শেখায়। প্লেটো এইটাও শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছিলেন। আর থার্ড হচ্ছে হায়ার ম্যাথমেটিক্স, উচ্চতর গণিত। যে কথাটা আমি আগেই বলে আসছি যে প্লেটো তার শিক্ষা ব্যবস্থা সর্বস্তরে গণিতকে বাধ্যতামূলক করে দিয়েছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন গণিত ছাড়া কখনোই একটা মানুষের পরিপূর্ণ বিকাশ হতে পারে না এবং সে দূরদৃষ্টি সম্পন্ন হতে পারে। এরপরে সেকেন্ড স্টেজে আসছে 31 থেকে 35 বছর। এখানেও বিষয় থাকবে তোমার 3টা। এখানে একটু বলতে আমি স্কিপ করে গেছি। হায়ার ম্যাথমেটিক্সে 2টা অংশ থাকবে, একটা জিওমেট্রি, জিওমেট্রি জ্যোতির্বিদ্যা, যেটাকে আমরা জ্যামিতি বলি, আর একটা হচ্ছে অ্যাস্ট্রোনমি, যেটাকে আমরা জ্যোতিষশাস্ত্র বলি। গ্রহ নক্ষত্র বিচার করে তোমার দিক নির্ণয় করা, বিশেষ করে সমুদ্রের নাবিকদের জন্য, সেটাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোনমি। আর জিওমেট্রিটা ব্যবহৃত হয় জমি পরিমাপ ইত্যাদির ক্ষেত্রে। তো এরপরে 31 থেকে 35 বছর এখানের সাবজেক্ট ছিল পিওর ম্যাথমেটিক্স, বিশুদ্ধ গণিত, যেটা হায়ার ম্যাথমেটিক্সেরও পরের অংশ, যে অংশে মানুষ অনেকটা ফিলোসফিক্যাল ওয়েতে গণিতকে চিন্তা করে, যেটা যারা গণিত পড়ে না তাদের জন্য এটা আসলে উপলব্ধ করা একটু কঠিন। এই সময়টা পিওর ম্যাথমেটিক্সটা তিনি দিয়েছেন শিক্ষার্থীদের জন্য। সেকেন্ড হচ্ছে ডায়ালেকটিক্স। ডায়ালেকটিক্স মানে হচ্ছে, তোমরা নিশ্চয়ই শুনেছো, ডায়ালেক্ট মানে হচ্ছে কোনো ছবি বা কোনো ইসের যে বক্তব্য বা কথা থাকে সেটাকে ডায়ালেক্ট বলা হয়। ডায়ালেক্টস মানে হচ্ছে যে কথোপকথন বা বক্তব্যের পর বক্তব্য দিয়ে যে সিদ্ধান্ত উপনীত হয় সেটাকে বলা হচ্ছে ডায়ালেক্ট। উদাহরণ হচ্ছে প্লেটোর যে রিপাবলিক বইটা, সেটা এই পদ্ধতিতে লেখা। কিরকম সেটা, একজন গুরু আছেন এবং তার কিছু শিষ্য আছে, তারা গুরুকে প্রশ্ন করছে, গুরু উত্তর দিচ্ছে, পাল্টাপাল্টি প্রশ্ন, আবার শিষ্য প্রশ্ন করছে, গুরু আবার উত্তর দিচ্ছে। এইভাবে করতে করতে প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে একটা পর্যায়ে গিয়ে তার একটা চরম সিদ্ধান্ত উপনীত হয়। এই যে বিদ্যাটা, এটাকে বলা হচ্ছে ডায়ালেকটিক্স। এবং তৃতীয় হচ্ছে ফিলোসফি, দর্শন। তোমরা তোমরা ফিলোসফি নিয়ে হয়তো তোমাদের কতটুকু ধারণা আছে আমি জানি না, তবে মনে রাখতে হবে ফিলোসফি এমন একটা বিষয় যে বিষয়টা মানুষকে একটা কাল্পনিক জগতের সন্ধান দেয়, একটা আদর্শিক জগতের বা একটা হাইপোথেটিক্যাল জগতের সন্ধান দেয়। আমাদের যত ইভেন যত সায়েন্টিফিক ইনোভেশন, আবিষ্কার, তার পেছনে কিন্তু ফিলোসফি ছিল। মানুষ আগে কল্পনা করেছে এইরকম জিনিসটা, মানুষ একদিন কল্পনা করেছে আমি আকাশে উড়বো, কল্পনা করেছে একদিন আমি পানির নিচে থাকবো, তাই তো? এর ফলে তৈরি হচ্ছে এরোপ্লেন, এরপরে তৈরি হচ্ছে তোমার সাবমেরিন। তো এই যে বিষয়গুলা, দ্যাট ইজ অল আর ইনক্লুডেড ইন ফিলোসফি। তো ফিলোসফি মানুষকে শিখায় স্বপ্ন দেখতে, শিখায় দূরদৃষ্টি সম্পন্ন হতে, শিখায় ভবিষ্যতে একটা রূপকল্প তৈরি করে নিতে। তাহলে প্লেটো চেয়েছিলেন তার শাসকরা সবাই এই ফিলোসফিক্যাল দর্শনের জ্ঞানের অধিকারী হবে। মোটামুটি শিক্ষার স্তরটা প্লেটোর এখানেই শেষ। এরপরের যে স্তরটা আমরা দেখি, থার্ড স্টেজ, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ট্রেনিং এর, সেটাকে তিনি বলেছেন প্র্যাকটিক্যাল ট্রেনিং অফ স্টেটম্যানশিপ, রাষ্ট্র পরিচালনার বাস্তব ট্রেনিং। ঠিক আছে, স্টেটম্যানশিপের বাস্তব ট্রেনিং। এটা কিরকম হবে? প্লেটো বলছেন এই সময়, এখানে একটু বলা দরকার আমার, এই কথাটুকু হয়তো আমি বাদ দিয়ে গেছি, যে প্লেটোর যে প্রত্যেকটা স্টেজ, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, প্রত্যেক স্টেজের পরে একটা করে পরীক্ষা হবে। পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই শুধু পরবর্তী শ্রেণীতে যাবে, এবং সেটা খুব বেশি সংখ্যক না। আর বাকিরা কি হবে? বাকিরা সরকারের বিভিন্ন অফিসগুলোতে বা বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবে, ডিপেন্ড করে তার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে। তার মানে প্রতিটি স্টেজে একটা বড় সংখ্যক শিক্ষার্থী ঝরে যাচ্ছে, ঝরে গিয়ে তারা সরকারি কাজে নিযুক্ত হচ্ছে, এবং পরবর্তী স্টেজে উঠছে অল্প কিছু, এবং প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয় স্টেজে শিক্ষার্থীতে উপনীত হবে, এবং থার্ড স্টেজে আসবে খুবই গুটি কয়েক শিক্ষার্থী।
তারা কি করবে, তারা তখন এক্সিস্টিং যে শাসক থাকবে, শাসক গোষ্ঠী থাকবে, তাদের সঙ্গে থেকে তারা শাসন কাজে অংশগ্রহণ করবে। এইভাবে তারা দেখবে শাসকরা কিভাবে শাসন করছে, কিভাবে আপৎকালীন সময়ে সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে রাষ্ট্রের কল্যাণে দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করতে হয়, কিভাবে জনগণের কল্যাণের জন্য তোমাকে নিয়োজিত থাকতে হয়। এই বিষয়গুলা তারা সরাসরি শাসকদের থেকে সঙ্গে সঙ্গে থেকে শিখবে, এবং একদিন দুদিন না, সেটা 15 বছর। তো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই অবস্থাটা পার হয়ে যারা বের হয়ে আসবে 50 বছরের পরে, প্লেটো তাদের বলছেন যে তারাই হচ্ছে ফিলোসফার কিং, দার্শনিক রাজা। কারণ একটা মানুষ শৈশব থেকে 50 বছর বয়স পর্যন্ত শিক্ষার মধ্য দিয়েই থাকে, তো তাহলে তার মধ্যে যে উৎপত্তিগত, যে মেধাগত যে উৎকর্ষ স্বাধীন হবে, এই অবস্থাটাকে তিনি বলেছেন, এই অবস্থাটা হচ্ছে স্টেট অফ ফিলোসফার কিং, দার্শনিক রাজার অবস্থা। এবং তারাই হবেন ভবিষ্যৎ আদর্শ রাষ্ট্রের শাসক, এবং তারাই দার্শনিক রাজা। এবং তাদেরকে প্লেটো তুলনা করেছেন পিউরিফাইড গোল্ড হিসেবে। তো এখন আমি একটু একটু ব্যাখ্যায় যাব। তোমরা দেখো, সাধারণত আমরা দেখি যে ইউরোপিয়ান কান্ট্রি এবং ওয়েস্টার্ন কান্ট্রি, যেটাকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড বলি, সেখানে যারা শাসক আসে তারা কিন্তু একটা লম্বা প্রিভিয়াস একটা শাসনের একটা এক্সপিরিয়েন্স নিয়েই আসে। তারা থেকে প্রথমে কাউন্সিলর হয়, দেন তারা লোকাল পার্লামেন্টে যায়, ন্যাশনাল পার্লামেন্টে যায়, ওখানে সেখানে কিছুদিন এমপি থাকে বা সিনেটর থাকে, হ্যাঁ, হাইস্ট যায়, দেন গভর্নর হয়, হ্যাঁ। এগুলো সব শাসনের কিন্তু ট্রেনিং, শাসনের অভিজ্ঞতা। ফাইনালি তারা হয় হয় দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, লাইক ইউএসএ বা ইংল্যান্ড বা ফ্রান্স, যেভাবেই বলি আমি, যে রাষ্ট্রগুলোর কথাই বলি, তোমরা দেখবে কিন্তু এই ট্রেন দিয়ে আগিয়ে আসে। ফলে তাদের একটা ভালো ট্রেনিং হয়ে যায় শাসন করার ক্ষেত্রে, এবং ডেফিনেটলি তারা দেশটাকে ভালোভাবে চালাতে পারে। এর বিপরীতে আমরা কিছু দেশ দেখতে পাই যেখানে শাসকদের কিন্তু এই অভিজ্ঞতা থাকে না, না থাকার ফলে সেই দেশের শাসনগুলোও ভালো হয়। এটা বর্তমান প্রেক্ষাপটে যদি আমি তুলনা করি, তাহলে আমরা এই জিনিসটা পাই। তাহলে মোটামুটি এই হচ্ছে প্লেটোর শিক্ষা ব্যবস্থা, অনেক লম্বা একটা শিক্ষা ব্যবস্থা আমরা দেখলাম। এখন আমরা দেখব যে প্লেটোর শিক্ষা ব্যবস্থাটা বিপক্ষে বা বিরুদ্ধে কিরকম সমালোচনা হয়েছে, ক্রিটিসিজম। মনে রাখবে, যে কোনো তত্ত্ব থাকলে তার বিরুদ্ধে কোনো না কোনো সমালোচনা হয়, কারণ তত্ত্বের কেউ না কেউ কোথাও না কোথাও কোনো অসঙ্গতি আইডেন্টিফাই করে বা নির্দেশ করতে করে, যেটা পরবর্তীতে আমরা দেখতে পাই। তো আমরা সেটা একটু দেখি। অনেক ক্রিটিসিজম হচ্ছে প্লেটোর এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে। প্রথমত হচ্ছে ইট ইজ নট ইউনিভার্সাল, এটা সার্বজনীন না। কেননা তোমরা একটু খেয়াল করো, একদম প্রথমে আমি বলেছি এই শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র অভিভাবক শ্রেণীর জন্য, দ্যাট মিন্স শাসক এবং সৈনিকদের জন্য। উৎপাদক শ্রেণী, যারা রাষ্ট্রের সবচেয়ে বড় অংশ, তারাই এখান থেকে বঞ্চিত। ফলে এটা কিন্তু ইউনিভার্সাল শিক্ষা ব্যবস্থা না, এটা হচ্ছে তার শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় অভিযোগ। যেটা আমি বললাম, এটা অনলি ফর গার্ডিয়ান ক্লাস। দ্বিতীয়ত, তিনি নারী এবং পুরুষের জন্য একই ধরনের শিক্ষা ব্যবস্থা করে কথা বলেছেন, ইনডিফারেন্ট এডুকেশন সিস্টেম ফর বোথ ম্যান অ্যান্ড ওমেন। অথচ আমরা জানি যে শারীরিক বৈশিষ্ট্যের কারণে কোথাও কোথাও নারী এবং পুরুষের শিক্ষা ব্যবস্থাটা ভিন্ন হতে পারে বা হয়, কোথাও কোথাও হয়, কিন্তু প্লেটো সেটাকে আমলে আনেন নাই এবং সেটাকে তিনি বিবেচনা করেন নাই। এই কারণে অনেকেই তার এই শিক্ষা ব্যবস্থাটাকে সমালোচনা করে। তৃতীয়ত, যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমি এইমাত্র বলেছিলাম, তৃতীয়ত যেটা আমরা দেখতে পাচ্ছি, some called it as totalitarian doctrine। কেউ কি এটা টোটালিটারিয়ান মানে সর্বাত্মকবাদ। কেউ কি বলেছেন যে তিনি এই শিক্ষা ব্যবস্থা হচ্ছে সর্বাত্মকবাদের একটা নীল নকশা। কেন সর্বাত্মকবাদ? তুমি দেখো, একটা শিক্ষা ব্যবস্থা শৈশব থেকে 50 বছর বয়স পর্যন্ত, এবং সেই শিক্ষার লক্ষ্য কি? একটাই লক্ষ্য, একদল যোগ্য শাসককে বের করে নিয়ে আসা। অথচ আমরা বর্তমানে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আছি, আমরা কি বলি? আমরা বলি যে শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে মানুষকে তার নিজের প্রতিভায় চরম উৎকর্ষ সাধনে সহায়তা করা। কিন্তু প্লেটো শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য ছিল কি? শুধুমাত্র রাষ্ট্রের সেবায় নিয়োজিত একদল ব্যক্তিকে বের করে আনা, যারা শুধু তাদের জীবনটাকে উৎসর্গ করে দিবে রাষ্ট্রের সেবা। এই জন্য কি বলা হচ্ছে, এটা সর্বাত্মকবাদের একটা নীল নকশা তার এই শিক্ষা ব্যবস্থাটা। এক্ষেত্রে কে আর পোপার, একজন বিখ্যাত রাষ্ট্র দার্শনিক, উনি বলছেন, সমালোচনা করছেন এই সিস্টেমটাকে, যে এই বলে যে ইন দিস সিস্টেম ইন্ডিভিজুয়ালস স্পন্টিনিটি উইল বি ডিস্ট্রয়েড। মানুষের যে ব্যক্তির যে স্বতঃস্ফূর্ততা, সেটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে। কেন নষ্ট হবে? দেখো, আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো বিষয়ে আমাদের আগ্রহ এবং কোনো না কোনো বিষয়ে দক্ষতা আছে। আমাদের কারো কেউ আমরা খেলোয়াড় হতে চাই, কেউ আমরা শিক্ষক হতে চাই, কেউ আমরা ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার ইত্যাদি হতে চাই।
তো প্লেটো শিক্ষা কিন্তু সেই সুযোগটা দিচ্ছে না, প্রত্যেকে একই রকম শিক্ষা দিয়ে তাদেরকে একই রকম ভাবে বের করে নিয়ে আসতেছে। তাহলে আমার যে স্বতঃস্ফূর্ততা তাহলে কি হচ্ছে, সেটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? একইভাবে দে গ্রো আপ অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট প্রোভাইডিং সার্ভিস টু দ্য স্টেট। তারা রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রকে সার্ভিস দেয়া একটা হাতিয়ার হিসেবে বেড়ে উঠছে, যেটা আমি এইমাত্র বলেছি যে এর নাথিং এলস, আর কিছু না। তার ব্যক্তিগত কোনো প্রতিভার বিকাশ এখান থেকে হবে না। এবং মাইন্ডেড এই শিক্ষা ব্যবস্থা যদি থাকতো তাহলে আমরা কিন্তু শেক্সপিয়ারকে পেতাম না, আমরা কিন্তু রবীন্দ্রনাথকে পেতাম না, কারণ তারা সবাই একভাবে শিক্ষা দিয়ে বেড়ে আসতো। ইভেন আমরা টেন্ডুলকারকে পেতাম না, আমরা উসাইন বোল্টকে পেতাম না, কারণ এই শিক্ষাটা এই 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 ব্যক্তিগত স্পন্টেনিটি নষ্ট করে দেয় বলে কার্ল পপার মনে করেছে। চতুর্থত, প্লেটো গেভ এক্সট্রা ইম্পর্টেন্স টু মিউজিক। প্লেটো মিউজিকের উপর অত্যধিক গুরুত্ব দিয়েছেন, যেটা আমি আগে বলেছি, মিউজিক, আর্ট এবং লিটারেচার তিনি অনেক অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। এবং সেই শিক্ষার সময়টা তোমরা খেয়াল করো 7 থেকে 18 বছর। অনেকেই বলছেন যে এত লম্বা সময় ধরে এই দুটো শিক্ষার সবার জন্য শিক্ষাটা হওয়া উচিত ছিল না, যেটা প্লেটো দিয়েছে। পঞ্চমত, প্লেটো তার যে সাহিত্য সাহিত্যর কথা বলেছেন বাচ্চাদের পাঠ্যসূচিতে, তার উপরে তিনি সেন্সরশিপ আরোপ করেছেন এবং তাদেরকে তিনি বলেছেন যে তারা ট্র্যাজেডি পড়তে পারবে না, তারা ফিয়ারিং কোনো থিংস বা কোনো স্টোরি পড়তে পারবে না, হ্যাঁ, বিয়োগান্তক কোনো কাহিনী বা ভীতিকর কোনো কাহিনী তারা পড়তে পারবে না। এই অর্থে স্বর্গ বা নরক বা দোজকের কোনো বর্ণনা তাদেরকে দেওয়া যাবে না। তো এটা একটা বড় ধরনের প্রবলেম বলে অনেকেই আইডেন্টিফাই করেছে। যেটা বলছি, তাহলে কি দাঁড়াচ্ছে, ইন দিস কেস চিলড্রেন উইল বি ডিপ্রাইভড ফ্রম রিডিং মেনি ক্লাসিক রাইটিংস অফ ওয়ার্ল্ড ফেমাস রাইটার্স। যেমন শেক্সপিয়ার পড়তে পারবে না, শেক্সপিয়ার অনেক লেখাই পড়তে পারবে না, শরৎচন্দ্র পড়তে পারবে না, হোমার পড়তে পারবে না, কারণ তাদের বেশিরভাগ লেখাই হচ্ছে ট্র্যাজেডি, হ্যাঁ, যেটা বিশ্ব সাহিত্যের অন্যতম প্রধান ঐতিহ্য। তো তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের শিক্ষা ব্যবস্থা, প্লেটো শিক্ষা ব্যবস্থা যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, আমরা একদম শেষে চলে আসছি। তো আমি পাওয়ার পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছি, তোমাদের সঙ্গে সরাসরি কিছু কথা বলে নিচ্ছি। তো আশা করি তোমরা আমার এই লেকচারটা ধৈর্য সহকারে শুনেছো। আমি জানি না তোমাদেরকে কতটুকু আমি স্যাটিসফাই করতে পেরেছি। তো যদি কেউ অল্প একটু উপকৃত হও তাহলে আমি মনে করবো আমার এই শ্রমটুকু সার্থক। আমি এই কারণে ধন্যবাদ দিতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, যে করোনাকালীন সময়ে তোমাদের জন্য এরকম একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য অনলাইন ক্লাস। এবং আমি তোমাদের সঙ্গে আরো 8টা ক্লাস নিয়ে হাজির হব তোমাদের এই কোর্সটা কমপ্লিট করার জন্য। তো আবার একটু মনে করিয়ে দিচ্ছি, যদি আমার এই কন্টেন্টে বা আমার কথা যদি কোনো ভুল ভ্রান্তি থাকে বা কারো যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, তোমরা দয়া করে আমাকে ইমেল করতে পারো। আমার ইমেল অ্যাড্রেসটা একদম প্রথম স্লাইডেই, যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো দেওয়া আছে তার নিচে একদম দেওয়া আছে। তোমরা দয়া করে আমাকে ইমেল করো, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো তোমাদের করতে। সবাই ভালো থেকো, আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।